স্বাগতম প্রিয় লিসেনার্স, আরও একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি খুলনার গল্লামারী থেকে আমাদেরকে পাঠিয়েছেন ইয়াসিন ভাই। ইয়াসিন ভাই যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সেটি ওনার মামার সাথে বা মামার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ওনার মামার নাম হাশেম উদ্দিন, ডাকনাম হাশেম। ওনার মামার বাড়ি বর্তমান সাতক্ষীরা জেলার তালা থানার একটি গ্রামে। ঘটনাটি 1975 সালে ঘটেছিল বা ওই সময় থেকে ঘটনাটা ঘটা শুরু হয়। তখন ওনার সেই মামার বাবা সম্পর্কে, মানে ওনার নানা হন আর কি, সবেমাত্র বিয়ে করেছেন। সে সময় সেই নানাদের বাড়ির পাশে অনেক বড় একটি বাঁশঝাড় ছিল। বাঁশঝাড়টা সেই সময়ের গ্রামের ভিতরে সব থেকে বড় ছিল। আনুমানিক সেটা 20 থেকে 25 বিঘা জমির উপরে ছিল, যেটাকে গ্রামের লোকজন মোড়লের বাঁশঝাড় নামে চিনত। সেই সময় এই বাঁশঝাড়ের অনেক কুখ্যাতি ছিল, বিশেষ করে প্যারানর্মাল বিভিন্ন বিষয় নিয়ে। তখনকার সময় গ্রামের ভেতরে 2টা পুকুর ছিল। একটা পুকুরের নাম ছিল মিঠা পুকুর, আর একটা পুকুরের নাম ছিল দীঘা পুকুর। মিঠা পুকুরটা মূলত ওই বাঁশঝাড়ের পাশে ছিল এবং দীঘা পুকুর যেটা গ্রামের মধ্যে ছিল। গ্রামের সব মানুষ ওই দীঘা পুকুরে গোসল করত। ওই বাঁশঝাড়ের কুখ্যাতির কারণে কেউ মিঠা পুকুরে গোসল করতে চাইতো না বা যেতও না। যাই হোক, নতুন বিয়ের পর যখন ওনার নানি এই বাড়িতে আসে তখন বেশ সুখে শান্তিতে এই ঘর সংসার করছিল তারা। এভাবে বেশ 2 বছরের মতো কেটে যায়। 2 বছর পরে ওনার নানির গর্ভে ওনার সেই মামা আসে। ওনার নানি মূলত ওই দীঘা পুকুরে গোসল করত। ওনার মামা পেটে আসার 5 মাসের মাথায় ওনার নানি বেশ অসুস্থ হয়ে পড়েন, যার জন্য ওই দীঘা পুকুরে হেঁটে যাওয়ার মতো অবস্থা ওনার ছিল না। দীঘা পুকুর ওনার নানাদের বাড়ি থেকে 15 মিনিটের পথ ছিল। যেহেতু ওনার নানি অসুস্থ ছিল, তার জন্য নানি চিন্তা করে বাঁশঝাড়ের পাশে সেই মিঠা পুকুরে গোসল করবে। পুকুরটি নানার বাড়ি থেকে 5 মিনিটের পথ ছিল। যেহেতু এত বছর ধরে ওই বাঁশঝাড় আর ওই পুকুরের পাশে নানা নানি বসবাস করছে, তাই ওই জায়গাটা নিয়ে নানির মনে আসলে কোনো ভয় ছিল না। আনুমানিক দুপুর 2টার দিকে নানি যায় পুকুরে গোসল করতে। গোসল করে ভালোভাবেই পুকুর থেকে বাড়িতে চলে আসেন তিনি। আসার পথে কিন্তু ইয়াসিন ভাইয়ের নানির কোনো সমস্যা হয়নি। বাড়ি আসার পর নানির শরীরটা প্রচুর ভার ভার হয়ে গেছে বলে উনি ফিল করেন, এবং নানির শরীরটাও খুব দুর্বল হতে থাকে এবং খারাপ হতে থাকে। রাতে ঘুমানোর পর নানি একটা স্বপ্ন দেখে। স্বপ্নে একজন বৃদ্ধ মহিলাকে তিনি দেখতে পান। বৃদ্ধ মহিলাটার মুখটা কাপড় দিয়ে ঢাকা ছিল, চুলগুলো খোলা এবং চুলগুলো অনেক বড় ছিল। এবং বৃদ্ধ মহিলাটি নানিকে বলে, তোর পেটে একটা নারকেল গাছ আছে, নারকেল গাছটা আমাকে দিয়ে দে, তোকে আমি অনেক সোনার মোহর দেব। এসব শুনে নানি স্বপ্নের মধ্যেই বৃদ্ধ মহিলাটিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং চলে যেতে বলে। সেদিনের মতো বৃদ্ধা চলে যায় এবং বৃদ্ধাটি চলে যাওয়ার সাথে সাথে নানির ঘুম ভেঙে যায় এবং নানি ঘরের ভেতরে পচা মাছের তীব্র গন্ধ পায়। নানি সাথে সাথে নানাকে ঘুম থেকে ডেকে তোলে। তখন নানাও ওই পচা গন্ধটি পায়, কিন্তু নানা বিষয়টিকে আমলে নেয় না এবং নানিকে বলে এটি এমনি এমনি হয়েছে, মনে হয় বাইরে থেকে গন্ধটা আসছে, এই বলে তাকে সান্ত্বনা দেয়। এইভাবে নানি 4 থেকে 5 দিন একাধারে ওই স্বপ্নটি দেখেছিল। 4 থেকে 5 দিনের মাথায় নানি যখন রান্না করতে যায় তখন দূর থেকে পুকুর পাড়ে ওই মিঠা পুকুরে এক বৃদ্ধ মহিলার মতো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেন এবং তাকে দাঁড়িয়ে থাকতে দেখেই নানি বুঝতে পারেন এটি স্বপ্নে দেখা সেই অবয়বটি। দেখা মাত্রই সেখানে নানি জোরে চিৎকার দিয়ে মাথা ঘুরে পড়ে যায়। ঘর থেকে নানা ছুটে এসে নানিকে এই অবস্থায় দেখে ঘরে নিয়ে যায় এবং চোখে মুখে পানি দিয়ে নানির জ্ঞান ফেরায়। নানি যখন নানাকে সব ঘটনা খুলে বলে, নানা তখন কথাটি বিশ্বাসই করতে চায় না এবং এই কারণে এটি নানির মনের ভুল বলে কথা কাটিয়ে চলে যায় এবং এটি তাকে সান্ত্বনাও দেয়। সেদিন রাতে নানাও একই রকমের স্বপ্ন দেখে, যেটি আগে শুধু নানিই দেখত। সেই বৃদ্ধ মহিলাটি নানা স্বপ্নে দেখে এবং ওই বৃদ্ধ মহিলাটি নানাকে বলে,
তোর বউয়ের পেটে যে নারকেল গাছটি আছে সেটা আমাকে দে, তার বিনিময়ে তোদের অনেক সোনার মোহর দেব। এটি শুনে স্বপ্নের মাঝে নানাও ঠিক নারীর মতো মহিলাটিকে গালিগালাজ করে। সকালে নানা ও নারীর ঘুম ভাঙার পর তারা বিষয়টা নিয়ে আলোচনা করে এবং তারা খুবই চিন্তিত হয়ে পড়ে। এরপর পাশের মসজিদ থেকে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসেন নানা। ইমাম সাহেব ঘরে ঢুকেই বলে, আচ্ছা, ঘরের মধ্যে পচা মাছের এমন তীব্র গন্ধ কেন? কিন্তু ওই গন্ধ কিন্তু নানানি ওই সময় পাচ্ছিল না, কিন্তু ইমাম সাহেব পাচ্ছিলেন। যাই হোক, তিনি সব ঘটনা শুনে নানার কাছে একদিনের সময় চান এবং সেদিনের মতো ইমাম সাহেব চলে যান। সেদিন রাতে ঘটে যায় ভয়ানক একটি ঘটনা। ওই রাতে নানা ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন। বের হয়ে নানা দেখতে পান উঠোনের উপর প্রচুর সোনার মোহর পড়ে আছে। এটি দেখার পর চিন্তা করেন যে কি ব্যাপার, উঠানে সোনার এত মোহর কেন? এটি চিন্তা করছেন, ভাবছেন, এর মধ্যে নানির ঘর থেকে চিৎকারের শব্দ আসে। নানা ছুটে যান ঘরে। নানা যখন ঘরে যান তখন নানিকে খাটের পাশে পড়ে থাকতে দেখেন। সেদিন সারা রাত চেষ্টার পরেও নানা নানির জ্ঞান ফেরাতে পারেননি। পরদিন সকালে হুজুর আসলে হুজুর নানাকে বলে, আমার সাথে থাকা যে জিন রয়েছে সেই জিনের মাধ্যমে আমি সবকিছু জেনেছি। যেদিন আপনার স্ত্রী মানে নানি ওই মিঠা পুকুরে গোসল করতে গিয়েছিল, ওই বাসার থেকে একটা বৃদ্ধ মহিলা পিশাচের নজর নানির উপর পড়ে এবং সে তার পেটের সন্তান মানে ইয়াসিন ভাইয়ের মামাকে নিয়ে যেতে চায়। এখানে স্বপ্নে বৃদ্ধার চাওয়া নারকেল গাছটি হলো নানির পেটের সেই সন্তান মানে ইয়াসিন ভাইয়ের মামা। এই শুনে নানা চিন্তায় পড়ে যান এবং হুজুরকে এই বিষয়টির সমাধান করতে বলেন। হুজুর বলেন, ওই খারাপ জিনটি অনেক শক্তিশালী। হুজুরের দ্বারা একে ছাড়ানো সম্ভব নয়, কিন্তু কোনোভাবে বিরত রাখা সম্ভব। এরপর তিনি নানিকে কিছু আমল দিয়ে দেন, ঝাড়ফুঁক করে দেন এবং রেগুলার এই আমলগুলো করতে থাকেন। এরপর থেকে আর কোনো সমস্যা হচ্ছিল না। খুব ভালোভাবেই ইয়াসিন ভাইয়ের মামা জন্ম নেন। ছোটবেলা থেকে ইয়াসিন ভাইয়ের মামা মানে হাসিম মামা উনি প্রচুর কান্নাকাটি করতেন আর সবসময় উপর দিকে তাকিয়ে থাকতেন। উপর দিকে তাকিয়ে থাকা অবস্থায় জোরে জোরে নিঃশ্বাস ফেলতেন। এই সমস্ত কারণে সেই হুজুরের কাছে ওনার মামাকে আবারও নিয়ে যাওয়া হয়। হুজুর তাকে এবারও ঝাড়ফুঁক করেন, তেল পড়ে দেন, পানি পড়ে দেন, রুকিয়া করে দেন আর কি। এইভাবে সময় পার হতে থাকে। মামার কোনো সমস্যা হচ্ছিল না। 10 বছর চলে যায়। 10 বছর পর্যন্ত কোনো সমস্যাই হয়নি, একদম স্বাভাবিক। মামা ছোটবেলা থেকে ঘুরতে যাওয়া, মাছ ধরা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এসবের প্রতি আসক্তি ছিল। সময়টা তখন ছিল বৈশাখ মাস, ঝড়ের সময়। হাসান মামাদের বাসা থেকে 30 মিনিট হাঁটলে রানীর বাগান নামে একটি বড় আম গাছ ছিল। যেহেতু সময়টা বৈশাখ মাস, তাই একদিন রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়। মামার আম কুড়ানোর শখ ছিল সেই সময়। তার জন্য মামা বাসা থেকে না বলে আম কুড়োতে সেই রানীর বাগানে যায়। তখন কিন্তু রাত প্রায় 10টা বাজে, মানে অনেক রাত। যাত্রাপথে কোনো রকম সমস্যা হয়নি মামার। যখন বাগানের ভেতর পৌঁছান তখন মামা দেখতে পান অনেক আম পড়ে আছে। মামা তখন মনের আনন্দে সব আম কুড়োতে থাকেন। এক পর্যায়ে মামা দেখতে পান একটা আম গাছের নিচে চাদর মুড়ি দিয়ে সাদা শাড়ি পরে একটি বৃদ্ধ মহিলা বসে কাঁদছে। প্রচন্ড অন্ধকার থাকা সত্ত্বেও মামা বৃদ্ধ মহিলাটিকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। কিন্তু মামার বয়স কম থাকার কারণে মামা জিনভূত সম্পর্কে তেমন ধারণা ছিল না, বা তিনি তার কোনো ধারণা রাখতেন না। যাই হোক, মামা আম কুড়ানো বাদ দিয়ে সেই বৃদ্ধার কাছে গিয়ে বলে, আপনার কি হয়েছে দাদি, মানে দাদি বলে সম্বোধন করেন, আপনি কাঁদছেন কেন? কিন্তু বৃদ্ধ মহিলা কোনো রকম কথার উত্তর দেয় না। হাসিম মামা আবারও প্রশ্ন করে, কি হয়েছে দাদি আপনার? তারপরেও বৃদ্ধার কাছ থেকে কোনো রকম উত্তর তিনি পান না। হাসিম মামা প্রথমে মনে করেছিলেন বৃদ্ধাটি মনে হয় পাগল। যাই হোক, মামা উত্তেজনাবশত বৃদ্ধার মুখ থেকে চাদরটি সরিয়ে ফেলেন এবং তখনই ওনার জীবনের সবচেয়ে বড় ধাক্কা খান ওই শিশু বয়সে। মামা দেখতে পান বৃদ্ধার কোনো চোখ নেই। চোখের যে কুঠুরি থাকে তার ভেতরে শুধু গর্ত ছাড়া আর কিছুই নেই। বৃদ্ধার গাল দিয়ে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। তখনই বৃদ্ধা মহিলাটি
গর্জাতে গর্জাতে উঠে দাঁড়ায় এবং মামাকে ধরতে আসে। মামা কোনো কিছু না ভেবে আমের ব্যাগটি ফেলে দিয়ে দৌড়াতে থাকে। রানীর বাগানের পাশে একটি পুরাতন মসজিদ ছিল। এশার নামাজ অনেক আগেই হয়ে গিয়েছিল, কিন্তু মসজিদটি তালাবদ্ধ ছিল না। মামা সেই মসজিদের দিকে দৌড় শুরু করে এবং এক পর্যায়ে মসজিদের ভিতরে ঢুকে পড়ে। সৌভাগ্যবশত মসজিদটি অন্য দিনের মতো তালা থাকে, ওই রাতে কিন্তু কোনো কারণে তালা মারা ছিল না। আগের মসজিদগুলো এমনই হতো, তালা কম মারা থাকতো। যাই হোক, মামা মসজিদের ভেতরে গিয়ে বাইরে থেকে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। মসজিদের বাইরে থেকে তখন মামা সেই বৃদ্ধার ডাক শুনতে পায়, হাশেম বাইরে আয়, তোকে নারকেল খেতে দেব, হাশেম বাইরে আয়। এইভাবে প্রথমে ভালোভাবে ডাকে, তারপর ভয়ানক সুরে গর্জাতে গর্জাতে মামাকে ডাকতে থাকে। তারপর বাইরে থেকে মসজিদের দরজায় জোরে জোরে ইট পাথর মারার শব্দ হয়। মামা সহ্য করতে না পেরে মসজিদের ভেতরে সেন্সলেস হয়ে পড়ে যান। এদিকে নানা নানি যখন দেখে অনেক রাত হওয়ার পরেও হাশেম মামা বাড়িতে নেই বা বাহিরে গেছে, তখন তারা খুব চিন্তিত হয়ে পড়ে। আশেপাশের 15 থেকে 20 জন গ্রামবাসীকে নিয়ে মামাকে খুঁজতে বের হন তারা। এক পর্যায়ে তারা মামাকে খুঁজে না পেয়ে বাড়ি চলে আসে এবং সারা রাত কান্নাকাটি করে। সকালে যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব আসেন, তখন তিনি ভেতর থেকে দরজা লাগানো দেখতে পান। তিনি চিন্তা করেন, কি ব্যাপার, মসজিদের ভেতরে তো কারো থাকার কথা না, লাগানো কেন? তখন তিনি কোনোভাবে দেখতে পান ভেতরে হাশেম মামা পড়ে আছেন। তিনি হাশেম মামাকে চিনতে পারেন। তিনি দরজা ভেঙে মসজিদের মধ্যে ঢোকেন। ঢোকার পর তিনি হাশেম মামার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। এদিকে যখন আর কয়েকজন মুসল্লি আসে, সাথে সাথে তাদেরকে বলেন যে দ্রুত হাশেম মামার বাড়িতে খবর দিতে। খবর পেয়ে নানা নানি ও আশেপাশের কয়েকজন গ্রামবাসী চলে আসে, মামাকে ধরে বাড়ি নিয়ে যান। মামার যখন জ্ঞান ফেরে, তখন মামা সব ঘটনা নানা নানিকে খুলে বলে এবং নানা নানি সেই হুজুরকে আবার খবর দেন। হুজুর বাড়িতে এসে আবারও রুকিয়া করেন, ঝাড়ফুঁক করে দেন। এইভাবে কিছু মাস পার হয়ে যায়। এক রাতে খাওয়া দাওয়া করে মামা ঘুমিয়ে যায়। সকালে উঠে নানা নানি আর মামাকে খুঁজে পায় না, কিন্তু মামার ঘর ভেতর থেকে বন্ধ। নানা নানি তখন চিৎকার করে আশেপাশের সবাইকে ডেকে নিয়ে আসে এবং মামাকে খুঁজতে বের হয়ে যায়। সারা এলাকা খুঁজেও মামাকে কোথাও পাওয়া যায় না। এক পর্যায়ে সেই হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। নানা হুজুরকে সবকিছু খুলে বলেন। হুজুর বলেন, আমার দ্বারা এই দুষ্টু জিনকে সরানো আসলে সম্ভব নয়। তাই হুজুর পাশের গ্রামের একজন বড় কবিরাজের খবর দেন এবং তাকে ডেকে নিয়ে আসতে বলেন। কবিরাজ বাসায় এসে তার আসনে বসেন এবং তার সাথে থাকা জিনদের মাধ্যমে তিনি জানতে পারেন মামাকে সেই বৃদ্ধ পিশাচ মহিলাটিকে নিয়ে গেছে এবং নিয়ে ওই যে মোরলের যে বাঁশঝাড় ছিল, কুখ্যাত বাঁশঝাড়, সেই বাঁশঝাড়ের ভেতরে তাকে রেখে দিয়েছে। কবিরাজ বাঁশঝাড়ের ভেতরে যায় সবাইকে নিয়ে এবং প্রত্যেকেই দেখতে পান একটি বাঁশের উপরে সোজা করে মামাকে শুয়ে রাখা হয়েছে। অবাক করা বিষয় হচ্ছে, বাঁশটা অনেক চিকন ছিল, কিন্তু মামার শরীর বড় হওয়া সত্ত্বেও মামা সেখান থেকে পড়ে যাচ্ছিলেন না। তারপরে হুজুর যে কাজটি করেন সেটি হলো, ওনার সাথে থাকা জিনদেরকে নির্দেশ দেন মামাকে নিচে নিয়ে আসার জন্য, কারণ কোনো মানুষের পক্ষে ওই জায়গা থেকে সুচারুভাবে নিয়ে আসা তাকে সম্ভব ছিল না। কারণ বাঁশঝাড়ের ওই পর্যায়ে কোনো মানুষের পক্ষে ওঠাও সম্ভব ছিল না, একটু নড়া লাগলেই তার নিচে পড়ে যাওয়ার ভয় ছিল। একমাত্র জিনেরাই এই কাজটি করতে পারতেন। যাই হোক, জিনেদের মাধ্যমে মামাকে বাঁশের উপর থেকে নামিয়ে আনা হয় এবং বাড়ি নিয়ে যান। তারপর মামার শরীরে সেই জিনটাকে হাজির করা হয় এবং বৃদ্ধ জিনের কাছ থেকে শোনে কেন সে মামার ক্ষতি করছে। তারপর জিনটি বলে, মামা যখন নানির পেটে ছিল তখন সে পুকুরে নানিকে গোসল করতে দেখে ওই সময় থেকেই নানার দিকে তার নজর পড়ে, মামার দিকে তার নজর পড়ে। তখন মামাকে বারবার সে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ইমাম সাহেবের ঝাড়ফুঁকের কারণে সেটি করতে পারছিল না, যার কারণে সে মামার উপর খুবই ক্ষিপ্ত ছিল, তাই সে সব করেছে। কবিরাজ বৃদ্ধ পিশাচ মহিলা জিনটিকে চলে যেতে বলে, কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছিল না। কিছুতেই যখন তাকে রাজি করানো যাচ্ছিল না, তখন কবিরাজ ওই জিনটিকে বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে তাকে হত্যা করে। হাশেম মামা এখন বর্তমানে একটা নাম করা কোম্পানিতে চাকরি করছেন। তার 2 জন সন্তানও রয়েছে। হাশেম মামার বাবা ইয়াসিন ভাইয়ের নানা 3 বছর আগে মারা গিয়েছেন, কিন্তু তার নানি এখনো জীবিত আছেন।
এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। এখন আর কোনো ঘটনা তাদের সাথে ঘটছে না, বা ওই জিনকে হত্যা করার পরেও আর কোনো ঘটনা তাদের সাথে ঘটেনি। তো এটি ছিল ঘটনা। অনেক ধন্যবাদ ইয়াসিন ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ঘটনাটি মূলত ঘটেছিল ওনার ছোট কাকা আলমাস আলীর সাথে। সময়কাল ছিল 2021 অক্টোবর মাসের শেষ দিক, কার্তিক মাসে, বাংলা কার্তিক মাসের এমন একটি সময়ে ঘটনাটি ঘটেছিল। ওই সময়টাতে কৃষি জমির চাষাবাদে সবাই ব্যস্ত থাকে, বিশেষ করে হাল চাষি যারা পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করে তাদের ব্যস্ততা খুবই বেশি থাকে। দিন রাত 24 ঘন্টা তারা কাজে ব্যস্ত থাকেন। আর এই আলমাস আলী এমনই একজন কৃষক যিনি এই এরশাদ হোসাইন ভাইয়ের ছোট কাকা। তার বয়স 25 কি 26 বছর, আর এরশাদ হোসাইনের বয়স 27 কি 28 বছর। ছোট কাকা হলেও তিনি বয়সও ছোট ছিলেন। যাই হোক, এই আলমাস আলী ইনি একজন সবজি চাষি এবং সেই সাথে হাল চাষও করে দেন পাওয়ার টিলার দিয়ে। ওই অঞ্চলে এই সিংগাইর উপজেলা আর চরদুর্গাপুর গ্রাম, এই জায়গাগুলো দিয়ে গাজর চাষ হয় অনেক। গাজর খুব দ্রুত বর্ধনশীল একটি ফসল এবং বেশ ভালো দাম পাওয়া যায়, অল্প সময় হয়ে যায়। এই জন্য ওই অঞ্চলে কৃষকরা গাজর চাষের দিকে একটু বেশি ঝুঁকে পড়েন। আর গাজর চাষ করতে গেলে ওই জমিটা খুব বেশি পরিমাণে ঝুড়ি ঝুড়ি করে ফেলতে হয়, বেশি গুঁড়ো গুঁড়ো করে ফেলতে হয়। আর এটা করতে গিয়ে খুব বেশিবার করে ওই পাওয়ার টিলারের হাল ঘোরাতে হয় ওই জমির মধ্য দিয়ে। আর এই কারণে দেখা যাচ্ছে যে ওই হাল চাষিদের কাজের প্রেশারটা অনেক বেশি থাকে। আর এই আলমাস আলী ভাই উনিও কিন্তু এই গাজর চাষের সাথে সাথে উনি নিজেও হাল চাষ করতেন, ওনার পাওয়ার টিলার ছিল, সাথে একজন রাখতেন, ওনার একজন ড্রাইভার ছিল, নাম হচ্ছে আব্দুল্লাহ। তো ঘটনা যেই রাতে ঘটে, উনি তখন ওনার যে পাওয়ার টিলারটা রয়েছে এই পাওয়ার টিলারটা নিয়ে সিংগাইর উপজেলার একদম শেষ দিকে এবং ধামরাই উপজেলার শুরু এমন একটি বর্ডার এলাকায়, দুই উপজেলার বর্ডার এলাকা বা দুই জেলার বর্ডার এলাকায় ওনারা হাল চাষ করছিলেন পাওয়ার টিলার দিয়ে। ওনারা যে জমিটাতে হাল চাষ শুরু করেছিলেন সেটা ছিল 2 কি 3 বিঘা এমন। ঘটনাটি যখন ঘটে তখন রাত আনুমানিক 12:30 কি 1টা বাজে, এমন একটা সময়। দীর্ঘ সময় হাল চাষ করে ওনার ড্রাইভার আব্দুল্লাহ ক্লান্ত হয়ে পড়েন। তখন আব্দুল্লাহ কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য সে এই পাওয়ার টিলারটা আলমাস আলীকে হস্তান্তর করে যান এবং আলমাস আলী বলেন যে তুমি কাছাকাছি থাকো, আমি তোমাকে ডাকলে আবার চলে এসো যদি কোনো সমস্যা হয়। সে বলে ঠিক আছে, আপনি ডাক দিবেন, আমি সাথে সাথে চলে আসব। তো সে কিছুটা দূর গিয়ে একটি আইলের উপর বসে পড়ে, জমির আইল। সে কি করতো, ইউটিউব থেকে অফলাইনে বিভিন্ন ওয়াজ বা এই টাইপের বিভিন্ন ভিডিওগুলো ডাউনলোড করে রাখতো, সময় পেলেই সেগুলো দেখতো। তো আব্দুল্লাহ সে একটু দূরে গিয়ে একটি আইলের উপর বসে সে সেগুলো দেখতে থাকে। তখন এই আলমাস আলী উনি পাওয়ার টিলার চালাচ্ছেন। তো প্রথম এক টান দেওয়ার পর আবার ঘুরে আর এক টান শুরু করেছেন। হঠাৎ করে উনি দেখেন যে বেশ কিছুটা দূরে, পাওয়ার টিলারের আলো তো খুব বেশি দূর যায় না, তো যতটুকু যায় তার থেকেও আরেকটু দূরে, আবছা আবছা উনি দেখছেন যে 3 জন মানুষ হেঁটে হেঁটে আসছে এবং তাদের হাঁটাটা স্বাভাবিক না। আমরা বিভিন্ন মুভিগুলোতে জম্বিদেরকে হাঁটা দেখেছি যেভাবে, ঢুলে ঢুলে হাঁটে এলোমেলো ভাবে, মাতালের মতো। মনে হচ্ছে এই 3 জন মানুষ তারা ঠিক জম্বিদের মতো হেঁটে আসছে। ওখানে রাতের বেলা হাঁটার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই মোবাইলের ফ্ল্যাশ লাইট বা হাতে চার্জার টর্চ লাইট ইউজ করে, কিন্তু তারা কোনো ধরনের কোনো টর্চ লাইট ইউজ করছিল না, কারণ টর্চ লাইট জ্বালালে তো দূর থেকে বোঝা যাবে যে তাদের হাতে টর্চ লাইট রয়েছে, সে আলোর একটা ঝলকানি দেখা যাবে, কিন্তু তেমনটা দেখা যাচ্ছিল না। তো যেহেতু পাওয়ার টিলার চালাতে গেলে নজরটা সামনের দিকে থাকে, এই জন্য উনি কিন্তু সামনে থেকেই দেখতে পাচ্ছিলেন। উনি পাওয়ার টিলার চালাচ্ছিলেন পশ্চিম থেকে পূর্ব দিকে,
আর ওই 3জন মানুষ ওনারা ওইভাবে ঢুলে ঢুলে আসছিলেন উত্তর থেকে দক্ষিণ দিকে, মানে তাকে ক্রস করছেন আর কি। উনি পাওয়ার টিলারের যে আওয়াজ রয়েছে, এই আওয়াজে তো আশেপাশে শব্দ আসলে শোনা যায় না, কিন্তু ওনার মনে হলো যে এই 3জন লোক হেঁটে আসছে, কেউ কারোর সাথে মনে হচ্ছে কথা বলছে না। ওদিকে ওই গ্রামে বা আশেপাশের গ্রামগুলোতে হাঁস মুরগি চোর, ছাগল চোর, গরু চোর, এগুলোর একটা দৌরাত্ম্য রয়েছে। তো উনি চিন্তা করেছেন এইগুলো মনে হয় চোর, কোনো জায়গায় চুরি করতে গিয়ে এমন মারধর খেয়েছে যে হাঁটার শক্তিটাও নেই, এইভাবে মার খেয়ে ঢুলে ঢুলে হাঁটছে। তাছাড়া তো কোনো মানুষ স্বাভাবিকভাবে এভাবে হাঁটে না, স্বাভাবিক চিন্তায় তো আমরা ভাবতেও পারি না যে কোনো মানুষ এভাবে হাঁটবে, নিশ্চয়ই বেধড়ক মার খেয়েছে। উনি এই চিন্তা করছে, আর এটাও ভাবছে এই চোরগুলোকে দেখি আবার একটু পাকড়াও করি, জিজ্ঞেস করি যে তারা কোত্থেকে এলো। উনি যখন পাওয়ার টিলার নিয়ে কাছাকাছি গেছেন, উনি কিন্তু দূর থেকে দেখছেন যে তারা এইভাবে ঢুলে ঢুলে হেঁটে তাকে ক্রস করছে, কিন্তু যখনই পাওয়ার টিলার তাদের কাছাকাছি চলে যায়, যখন তারাও পাওয়ার টিলার কাছাকাছি চলে আসে, হঠাৎ করে দেখে কি ব্যাপার, এখানে তো কেউ নেই। মানে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে তাদেরকে এই আলমাস আলী আর দেখতে পান না। আলমাস আলী তো খুবই অবাক হন, কি ব্যাপার, কেবল না দেখলাম, এরা এখন কোথায় গেল? উনি বলেন যে হয়তোবা মনের ভুলও হতে পারে, কিন্তু তাই বলে এতক্ষণ ধরে দেখছি তারা যেভাবে হেঁটে হেঁটে আসছে, এটা তো মনের ভুল হতে পারে না। তো উনি কিন্তু ওই চাষ দিতে দিতে জমির একটা প্রান্ত পর্যন্ত চলে এসেছিলেন, তখন ওই পাওয়ার টিলারটা ঘুরিয়ে আবার চাষ দিতে হবে। উনি তখন দ্বিতীয় গিয়ারে এই পাওয়ার টিলারটা চালাচ্ছিলেন, আর দ্বিতীয় গিয়ারে পাওয়ার টিলার গুলো আস্তে আস্তে চলে, কোনো মানুষ যদি জোরে হেঁটে যায় তাহলে পাওয়ার টিলার আগে চলে যাবে। তো উনি পাওয়ার টিলার নিয়ে কিছুটা এগিয়েছেন, তখন আবার দূরে দেখেন যে 3জন লোক একই রকম ভাবে ঢুলে ঢুলে হেঁটে আসছে। তখন উনি ভাবেন যে কি ব্যাপার, এরা না একটু আগে এদিকে ছিল, ওদিকে গেল কিভাবে? পাওয়ার টিলারের আলো যেখানে শেষ হয়ে যায়, তারপরে কিন্তু আবছা আবছা আশেপাশে দেখা যায়। উনি কিন্তু ওই আবছা আলোতে তাদেরকে দেখছেন, তারা কিন্তু সরাসরি পাওয়ার টিলার লাইটের সামনে চলে আসছিল না। তো যাই হোক, উনি পাওয়ার টিলার চালিয়ে সামনের দিকে গেছেন। যখন তারা কাছাকাছি চলে এসেছে, মানে পাওয়ার টিলারের যে লাইট, এই লাইটের মূল ফোকাস যে জায়গাটা, সেই মূল আলোর কাছাকাছি চলে এসেছেন, তখন দেখা হঠাৎ করে এই 3জন নাই। তিনি তো চিন্তা করেন যে এরা কি আমার সাথে মশকরা করছে নাকি। ওদিকে যখন উনি জমির ওই অংশের শেষ দিকে চলে এসেছিলেন বা একটা প্রান্তে চলে এসেছিলেন, তখন চিন্তা করেন পাওয়ার টিলারটা আবার ঘোরাই, দেখি আবার দেখা যায় কিনা। সত্যি তিনি যখন আবার ঘুরান, দেখুন একটু দূরে, মানে একটু দূরে তাদেরকে আবার দেখা যাচ্ছে। উনি তখন ওই পাওয়ার টিলারের আলোর অপেক্ষায় থাকেননি, কারণ ওনার কাছে চার্জার টর্চ লাইট ছিল, যে কালো এক ধরনের টর্চ লাইট আছে না, চার্জার, লম্বা, অনেক আলো হয়। উনি ওই আলোটা ওই 3জনের দিকে মেরেছেন। তো উনি যখনই ওই 3জনের দিকে ওই আলোটা মেরেছেন, উনি দেখেন ওখানে কিচ্ছু নাই, একদম ফাঁকা। অথচ উনি কিন্তু ওই 3জনকে হেঁটে আসা দেখেই, তাদের হেঁটে আসা নিশ্চিত হয়েই সেদিকে টর্চ লাইট মেরেছিলেন, কিন্তু সেখানে কাউকে দেখা যায় না। ওদিকে উনি ওনার পাওয়ার টিলার নিয়ে এগিয়ে যেতে থাকেন। ওনার দাদা আবার কবিরাজ ছিলেন, এই জন্য এসব প্যারানর্মাল বিষয় টিষয় ওনার মধ্যে আসলে ভয়ের উদ্রেক খুব কম করে আর কি। আর এটা উনি প্যারানর্মাল হিসাবে ধরেন, উনি তাদেরকে চোর মনে করেছেন। তো উনি পাওয়ার টিলার নিয়ে আবার ওদিকে এগিয়ে যেতে থাকেন, জমির মধ্যেই আছেন আর কি। উনি ওনার কাজ চালিয়ে যাচ্ছেন। তো উনি যখন কাছাকাছি যান, তখন আবার দেখে ঠিকই ওই 3জন লোক অপোজিট ডিরেকশন থেকে পাওয়ার টিলারটা ক্রস করছে। কিন্তু যখনই ক্রস মানে করতে করতে ওই পাওয়ার টিলার মূল আরো সামনের দিকে চলে আসছে, তখন দেখে এই 3জন আবারও নেই হয়ে গেছে। তখন উনি চিন্তা করে যে এরা বারবার ঠিক আলোর কাছাকাছি এসে অদৃশ্য হয়ে যাচ্ছে কেন, এরা কারা? কিন্তু আকৃতি তো একদম স্বাভাবিক মানুষের মতোই মনে হচ্ছে, আবার বেধড়ক মার খেয়েছে বলেও তো চেহারা স্রোত দেখে মনে হচ্ছে না, কিন্তু এভাবে হেঁটে যাচ্ছে কেন? যাই হোক, উনি চিন্তা করতে করতে কিছুটা এগিয়েছেন, হঠাৎ করে উনি ফিল করছেন যে উনি কিছুটা উঁচু হয়ে গেছেন। মানে উনি যেই পাওয়ার টিলার যে জায়গাটাতে বসে আছেন, সেই জায়গাটা মনে হচ্ছে উঁচু হয়ে গেছে এবং পাওয়ার টিলার 1 ইঞ্চিও সামনে এগোচ্ছে না। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, কি হলো, পাওয়ার টিলার সামনে এগোয় না কেন? উনি পেছন দিকে তাকিয়ে দেখেন
যে একটি মানুষ বা মানুষের মতো দেখতে, মানে আপাত দৃষ্টিতে তখন মনে হচ্ছিল, এক হাত দিয়ে পাওয়ার টিলারের পিছনের অংশ উঁচু করে ফেলেছেন, এবং উঁচু করার কারণে ওই পাওয়ার টিলারের যেই পিছনে যে চাকা সেটি তো ঘুরছিলই না, এমনকি এক হাত দিয়ে এমনভাবে ধরে রেখেছেন যে পাওয়ার টিলার সামনেই আগাচ্ছে না। অথচ পাওয়ার টিলার যে মেশিন, এটা যে কত পাওয়ারফুল সেটা তো আমরা জানি, যে কাদার মধ্যে একটা শক্তিশালী গাড়ি দেবে গেলে সেটা উঠতে পারে না, কিন্তু পাওয়ার টিলার কিন্তু কাদার মধ্যে চলতে পারে অনায়াসে। মানে তার ইঞ্জিনের পাওয়ারটা বা তার সক্ষমতাটা ওইভাবে তৈরি করা, কিন্তু উঁচু করে ধরে রেখেছে, পাওয়ার টিলার আগাচ্ছে না। অথচ পাওয়ার টিলার কিন্তু মানে মুভিং সিচুয়েশনে আছে। আর উনি আবার সামনের দিকে আবার তখন তাকান, তখন দেখেন ওই যে আরো দুইজন লোক, মানে একসাথে তিনজন ছিল, দুইজন লোক যারা সামনে আসছিল না, এই দুইজন লোক আলোর সামনে দিয়ে হেঁটে হেঁটে আসছে এখন। তখন উনি এদের চেহারা দেখতে পান। এরা প্রত্যেকেই ওই সময়ে, মানে শুরুর দিকে তো এক স্বাভাবিক মানুষের মতো দেখা গিয়েছে, ওই আলোর মধ্যে দেখতে পান এরা প্রত্যেকেই উচ্চতায় প্রায় 9 থেকে 10 ফুট। এদের মাথার চুলগুলো আঙ্গুলের মতো মোটা, জট পাকানো না, কিন্তু মোটা চুল, এবং সেই চুলগুলো কোমর পর্যন্ত নেমে এসেছে। চোখগুলো আমরা যে সিডি বা ডিভিডি দেখেছি না, একটা চাকতির মতো ডিস্ক, যেটা তার দুই চোখগুলো ঠিক এরকম ডিস্কের মতো বড়, লাল টকটক করছে। মানে আমাদের স্বাভাবিক চোখের মতো সাদা মরিয়াছে, কিন্তু সেগুলো লাল দেখাচ্ছে, আর এত বড় বড় চোখ। তাদের দাঁতগুলো হরিণের শিংয়ের মতো ছিল। এই দৃশ্য দেখার পর উনি প্রচন্ড ভয় পান, কিন্তু ভয় পেলেও ওনার দাদা কবিরাজ ছিল যেহেতু, উনি কিছু বিষয় জানতেন যে ভয় পাওয়ার পর যদি আরো বেশি মানে কেউ ভয় পেয়ে যায় এবং ওই দুষ্টু জিনেরা যদি সেটা দেখে ফেলে, তাহলে আরো বেশি ক্ষতি করতে পারে, এবং এই মাঠের মধ্যে তার বড় ধরনের ক্ষতি করবে, এমনকি মাটির মধ্যে পুঁতে ফেলতে পারে। উনি তখন কি করেন, এক হাত দিয়ে ওনার পাওয়ার টিলার ক্লাসের যে তার রয়েছে সেই তার খুলে ফেলেন, খুলে ফেলে হাতের সাথে পেঁচিয়ে নেন এবং বলেন যে তোদের এত সাহস, আমার সামনে এসেছিস, আয় আজকে তোদের সাথে ফাইট করব। এই কথা যদিও উনি বলছিলেন, কিন্তু ওনার ভেতর ভেতর কিন্তু প্রচুর ভয় চলে এসেছিল, কারণ উনি ওই মুহূর্তে একা ছিলেন। তখনই ওনার মনে হয়, আচ্ছা আব্দুল্লাহ তো আছে সাইজে, আব্দুল্লাহকে ডাক দেই। তখন উনি বলেন, এই আব্দুল্লাহ এদিকে আয়। উনি জাস্ট একবারই ডাক দিয়েছেন, কিন্তু ওই ডাকটা আব্দুল্লাহ শুনেছিল দূর থেকে। আর ওইদিকে কি হয় যে আব্দুল্লাহ দূর থেকে বলে, ভাই আসছি, এই বলে আব্দুল্লাহ আসতে থাকে। উনি হঠাৎ করে দেখেন যে এই যে তিনজন অবয়ব যেগুলো ছিল, এই তিনজন অবয়বের কেউই নেই। আব্দুল্লাহ চলে আসে, আব্দুল্লাহ এসে বলে, ভাই কি হলো, কোনো সমস্যা, ডাকলেন যে? তখন আব্দুল্লাহকে বলে যে আমি এই এই জিনিস এখানে দেখলাম। তখন আব্দুল্লাহ বলে যে এই মাঠের মধ্যে অনেক সময় এই জিনিসগুলো দেখা যায়, রাতের বেলা এরা মাঠ পার হয়ে যায়, এদেরকে ডিস্টার্ব করতে হয় না। আপনি কি ডিস্টার্ব করছিলেন? বলে, হ্যাঁ আমি তো টর্চ মারছিলাম রে। বলে, এগুলো তো ডিস্টার্ব করতে হয় না, আপনি টর্চ মারছিলেন এই জন্য ওরা ক্ষিপ্ত হয়েছিল, তাছাড়া তো ওরা এরকম আসে না। এই মাঠের ভিতরে আরো পাওয়ার টিলার চালায় রাতের বেলা, ওরাও মাঝে মাঝে বলে যে এরকম হেলে দুলে কিছু মানুষ পার হয়, এরা আসলে মানুষ না, এরা জিন। ওদেরকে কেউ ডিস্টার্ব না করলে ওরা কারোর উপর আক্রমণ করে না। তো যাই হোক, ওই রাতে উনি আর আসলে কাজ করতে পারেননি। পরের সময় থেকে আবার কাজ করেছিলেন উনি, যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে, আর সাহস পাচ্ছিলেন না। ঘটনাটি আনুমানিক 60 কি 70 বছর আগে ঘটেছিল। আর যার সাথে ঘটেছিল তখন এই যে ডোম, তার নাম হচ্ছে নাসির ভাই, তার কিন্তু জন্ম হয়নি। তার দাদা পেশায় ছিলেন একজন ডোম। জেলা সদর হসপিটালে তিনি লাশ কাটার কাজ করতেন। আর এই ধরনের কাজ করার ফলে তিনি অনেক ভয়ানক ঘটনা নিজের চোখে দেখেছেন। তার দাদা মারা যান মোটামুটি স্বাভাবিকভাবেই। আর এরপর এই নাসির ভাইয়ের বাবাও এই ডোমের পেশা বেছে নেন। কিন্তু এই নাসির ভাইয়ের বাবা ছিলেন কিছুটা ভীতু প্রকৃতির।
আর তার মৃত্যুটাও ছিল অনেক ভয়ানক। এক রাতে তার বাবা লাশ কেটে বাসায় ফিরতে অনেক দেরি করছিল। গভীর রাত হওয়ার পরেও তিনি বাসায় আসছিলেন না দেখে বাসার মানুষ চিন্তায় পড়ে যান। বলে রাখা ভালো যে নাসির ভাইয়ের বাড়ি থেকে সেই হসপিটালের দূরত্ব প্রায় 1.5 ঘন্টার পথ। সেই সময় তেমন গাড়িও পাওয়া যেত না, আর ফোন সে তো প্রশ্নই নেই। তাই বাসার মানুষ কোনো মতেই নাসির ভাইয়ের বাবার খোঁজ নিতে পারছিলেন না। একসময় তারা ভাবেন হয়তো কাজের চাপ বেশি, তাই তিনি বাসায় আসছেন না। এইসব ভাবতে ভাবতে বাসায় সবাই ঘুমিয়ে পড়েন। নাসির ভাইয়ের বয়স তখন 15 মতো হবে। তিনি তখন প্রায় সবকিছুই বুঝতে শিখেছেন। বাবার জন্য চিন্তা করতে করতে তিনিও ঘুমিয়ে পড়েন। প্রিয় লিসেনার্স, ওই যে আনুমানিক 60 কি 70 বছর আগের কথা যেটা বলেছি, সেটা কিন্তু ওই তার দাদার যে বিষয়টা ছিল আর কি শুরুর দিকে সেটা। আচ্ছা, তো যাই হোক, রাত আনুমানিক 4টার দিকে তাদের ঘুম ভাঙে কয়েকজন লোকের ডাকে। তার মা দরজা খুলে দেখেন যে কয়েকজন লোক উঠোনে দাঁড়িয়ে আছে। তার মা ভয় পেয়ে যান, জিজ্ঞেস করেন কি হয়েছে, এত রাত্রে আপনারা এসেছেন? তখন বলেন যে আপনারা দ্রুত একটু রেডি হন, আমাদের সাথে যেতে হবে হসপিটালে। তখন তারা বলেন যে এত রাত্রে আপনারা এসেছেন, আপনাদেরকে চিনতে পারছি না, তো আপনারা কারা? তখন বলেন যে আমরা আসলে হসপিটালের স্টাফ, আপনার স্বামী আর জীবিত নেই, আপনারা তাড়াতাড়ি হসপিটালে চলুন। তো বিশ্বাস করেই বাড়ির সদস্যরা তাদের সাথে রওনা দেন। নাসির ভাইয়ের মা তিনি তো কান্নায় ভেঙে পড়েন, কান্নাকাটি করতে করতেই সবাই রওনা দেন। এই লোকগুলো আসলে কোনো খারাপ লোক ছিল না, কোনো জিনভূত ছিল না, তারা হসপিটালের লোক ছিল। তারা চলে আসে হসপিটালে ওই লোকগুলোর সাথে। হসপিটালে পৌঁছে তারা যা দেখতে পান তা ছিল খুবই ভয়ানক এবং মর্মান্তিক। তারা দেখেন এই নাসির ভাইয়ের যিনি বাবা, তার লাশ কাটা ঘরের সামনে পড়ে আছে। তার ঘাড় থেকে মাথাটা পেছনের দিকে উল্টো করা। বাম হাতের নখ, 2টা নখ সম্পূর্ণ রকমের কাটা। পেটের মাঝখানে নখের আঁচড়। দেখে মনে হচ্ছে কেউ ধারালো ছুরি দিয়ে এক কোপে কেটে ফেলেছে নখ দুটি। লাশের চারিদিকে মাছি ভন ভন করছে, রক্তগুলো কালচে হয়ে জমাট বেঁধে আছে। এসব দেখে নাসির ভাইয়ের মা, নাসির ভাই দুজনই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদের মাথায় পানি ঢেলে স্বাভাবিক করা হয়। তারা একটু সুস্থ হয়ে লাশ বাসায় নিয়ে গোসল করিয়ে স্বাভাবিকভাবেই নির্দিষ্ট সময়ে মানুষের উপস্থিতিতে দাফন করে দেন। কিন্তু কেউ তার এমন ভয়ানক মৃত্যুর রহস্য বের করতে পারে না। সবাই ধরে নেয় এটা হয়তো কোনো খারাপ জিনের কাজ, কারণ লাশ কাটা ঘরে এমন ভৌতিক ঘটনা অনেকের সাথেই ঘটে থাকে। ধীরে ধীরে সবাই এই বিষয়টাকে ভুলে যায়। এবার চলে আসি আমাদের মূল ঘটনায়। নাসির ভাইয়ের বয়স তখন আনুমানিক 26 বছর। তিনি তার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা ভুলতে পারেননি। তিনি ঠিক করেন তিনিও একই হাসপাতালে ডোম হিসেবে কাজ করবেন, কারণ তার বাবার স্মৃতি প্রতিনিয়ত তাকে কুড়ে কুড়ে খেত। তার বাবার সাথে এমন ভয়ানক ঘটনা ঘটার পরও তিনি এই কাজে আগ্রহী হন। যেহেতু তার দাদা এই কাজ করতে করতেই মারা গিয়েছেন, তার বাবাও এই কাজ করতে করতেই অস্বাভাবিকভাবে মারা গিয়েছেন, তিনিও এই কাজ করবেন। তিনি এই কাজ থেকে বিমুখ হবেন না। তিনি সেই হসপিটাল লোকদের সাথে যোগাযোগ করেন। আর ওই সময়টাতে প্রিয় লিসেনার্স, আপনারা জানেন যে তখন কিন্তু এই টাইপের কাজ পাওয়াটা কঠিন কিছু ছিল না। শুধু তখন না, এখনো যদি আমরা চিন্তা করি যে ডোমের কাজ কিন্তু অনেকেই করতে চায় না। কোনো সরকারি সার্কুলার দিয়ে কিন্তু ডোম হিসাবে কাউকে নিয়োগ দেওয়া অনেক কঠিন একটি ব্যাপার, কারণ এই কাজগুলো বিশেষ কিছু মানুষ করে থাকে। এই জন্য লেখাপড়া জানা খুব শিক্ষিত মানুষ এই কাজগুলো করতে অনেক ভয় পায়। যাই হোক, তিনি যখন হসপিটালে যান সেখানকার অনেকেই তাকে চেনে। তিনি বলেন, তুমি সেই মতি ডোমের ছেলে না? তার বাবার নাম ছিল মতি। তো নাসির ভাই মানে নাসির সাহেব তার পরিচয় দেন। পরিচয় পাওয়া মাত্র সবাই তাকে সহকারী ডোম হিসেবে সিলেক্ট করেন। বেশ ভালোই কাজ শিখেছিলেন নাসির ভাই। কয়েকদিনের মধ্যেই তিনি এত ভালো কাজ শিখে যান
যে লাশ কাটায় তার জুড়ি মেলা ভার। প্রিয় লিসেনার্স, অনেকেই আমরা জানি যে যারা লাশ কাটে তারা কিছুটা মদ্যপান করে থাকেন বা কিছুটা নেশাগ্রস্ত হয়ে থাকেন ওই সময়টাতে। কিন্তু এই নাসির ভাই লাশ কাটার জন্য কখনো কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য ছুঁয়েও দেখতেন না। সম্পূর্ণ ঠান্ডা মাথায় উনি কাজ করতে পারতেন। এই কারণে কিছুদিন মধ্যে তিনি সহকারী ডোম থেকে প্রধান ডোম হয়ে যান। দিন রাত যে কোনো সময় লাশ আসলেই তিনি একাই নিমিষেই লাশগুলো খুবই সুচারুরূপে কাটতে পারতেন এবং সেগুলো খুবই সুন্দর করে সেলাই করে দিতে পারতেন। এমন ঘন সেলাই দিতেন যেগুলো আসলে মানে বোঝাই মুশকিল যে এখানে সেলাই করা হয়েছে, এত সূক্ষ্ম কাজ ছিল তার। নাসির ভাই বলেন তিনি অনেক ধরনের লাশ দেখেছেন, পচা, গলা, বিষ খাওয়ানো, ফাঁস নেয়া, কিন্তু তার কখনো বিন্দু মাত্র ভয় হয়নি। তিনি লাশ পেলেই ওনার যে বিদ্যা আছে সেই বিদ্যা অনুযায়ী আপন মনে লাশ কাটতে শুরু করতেন। একদিন তিনি একটি পুড়ে যাওয়া লাশ আর একটা অ্যাক্সিডেন্ট হওয়া লাশ কেটে বাসায় ফিরছিলেন। রাত তখন আনুমানিক 10টা। গ্রামের পথ, রাত 10টা মানেই গভীর রাত। নাসির সাহেব মানে নাসির ভাই রাস্তায় একা একা হাঁটছেন আর আজকে সেই পুড়ে যাওয়া লাশের কথা ভাবছেন। কি বিভৎসভাবে পুড়ে গিয়েছিল। পুড়ে যাওয়া লাশগুলো দেখতে কতই না ভয়ঙ্কর হয়। একটি মানুষ জীবন্ত অবস্থায় দগ্ধ হওয়ার সময় কত কষ্ট, কত আর্তনাদ করতে করতে মারা গিয়েছে। এসব কথা ভাবতে ভাবতে কেন যেন আজকে তার শরীর খুব খারাপ লাগছিল। একটা সময় তিনি বমি করে ফেলেন। তিনি ভাবেন হয়তোবা একটানা অনেক কাজ করেছেন, কারণ সেদিন দিনের বেলা এবং রাতের বেলা অনেকগুলো লাশ তাকে কাটতে হয়েছে। আর যেহেতু অনেক স্ট্রেস গেছে তার শরীরের উপরে, এই কারণে তার হয়তো খারাপ লাগছে। তিনি তাড়াতাড়ি বাসার দিকে হেঁটে যেতে থাকেন এবং এই হেঁটে যাওয়ার পথে কয়েকবার বমি হয় তার। বাসা থেকে যখন দূরত্ব আনুমানিক 30 মিনিটের পথ, তখন তিনি অন্ধকারে স্পষ্ট একটি অবয়ব দেখতে পান, যেটা সাদা কাফনের কাপড়ে মোড়ানো, ঠিক তার সামনেই পড়ে আছে। তিনি প্রথমে কিছুই বুঝতে পারেন না, ভাবেন হয়তো মনের ভুল। চোখ কসলাতে কসলাতে তিনি আবার সামনের দিকে তাকান। চাঁদের আলোয় তিনি যা দেখতে পান তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন সাদা সাদা কয়েকটা সাপ ঠিক সেই অবয়বটার পাশে বসে সেই অবয়বটাকে এক নাগারে ছোবল দিয়ে যাচ্ছে। আর সেই অবয়বটার সাদা কাফন ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। রাতের আধারে রক্তের রং তো আসলে লাল, স্পষ্ট বোঝা যায় না। এই কারণে তার মনে হচ্ছিল ওই রক্ত বের হয়ে যাচ্ছে এবং কালো হয়ে যাচ্ছে। নাসির ভাই এটা দেখার পর ভয়ে রাস্তার এক পাশ থেকে দৌড় দেন। এক দৌড়ে তিনি বাসায় চলে আসেন। এসেই হাত মুখ ধুয়ে তিনি শুয়ে পড়েন। এই বিষয়ে আর কাউকে কিছু বলেন না। পরের দিন তার ঘুম ভাঙে সকাল 10টার দিকে। খবর আসে একটা লাশ এসেছে, তাকে এখনই যেতে হবে। নাসির ভাই তাড়াতাড়ি খাবার খেয়ে বেরিয়ে পড়েন হাসপাতালের উদ্দেশ্যে। তিনি হাসপাতালে গিয়ে দেখেন একটা লাশ কাফনের কাপড়ে পেঁচানো। সামনে গিয়ে মাথা থেকে কাপড় তুলতেই তিনি দেখেন একটা লোক, যার মাথায় আর গালে অসংখ্য ছুরির কোপ। চোখ দুটি যেন বেরিয়ে আসতে চাইছে, জিহ্বাটা অর্ধেক বের হয়ে আছে। এসব দেখেও নাসির ভাই আসলে ভয় পায় না, কারণ এই ধরনের লাশগুলো হর হামেশাই সে কেটেছে। তো সেই লাশটি তিনি কাটেন। লাশ কাটার পর হাত মুখ ধুয়ে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে তিনি শুনতে পান কেউ তাকে ডাকছে, নাসির, নাসির, এই নাসির, নাসির। এইভাবে তিনি স্পষ্টভাবে 4টি ডাক শুনতে পান। একটা না, দুটা না, 4টি ডাক। তাই তিনি উঠে বাইরে যান দেখার জন্য যে কে তাকে ডাকছে। বাইরে বের হয়ে তিনি কাউকেই দেখতে পান না। তাই তিনি আবার ফেরত আসেন। কিছুক্ষণ পর একইভাবে আবার তিনি 4টি ডাক শুনতে পান, নাসির, এই নাসির, নাসির, নাসির। এইভাবে 4টি ডাক। তিনি আবারও বাইরে যান, কিন্তু কিছুই খুঁজে পান না। এভাবে ক্রমাগত তার সাথে কয়েকবার একই ধরনের ঘটনা ঘটতে থাকে। তিনি বিষয়টা কিন্তু বুঝতে পারেন, কারণ লাশ কাটা ঘরে হর হামেশাই কিছু না কিছু ঘটনা টুকটাক ঘটেই থাকে। তিনি দুপুরবেলা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। রাতে তার ঘুম ভাঙে একটা শীতল স্পর্শে।
চোখ খুলেই নাসির ভাই দেখেন তার বুকের উপর একটা সাদা অবয়ব ঠিক তার দিকে তাকিয়ে আছে। অবয়বটার মুখ থেকে লাল রক্ত ঝরছিল। নাসির ভাই কোনো শব্দ করতে পারছিলেন না। তিনি বারবার চেষ্টা করছিলেন কাউকে ডাকার, কিন্তু অবয়বটা তার মুখ চেপে ধরে রেখেছিল। তিনি মনে মনে সূরা পড়তে শুরু করেন। সাথে সাথে সেই অবয়বটা হাওয়ায় মিলিয়ে যায়। তিনি ভয় পেয়ে যান আর বেশ চিন্তায় পড়ে যান। তিনি ভেবেই পাচ্ছিলেন না কেন এসব হচ্ছে, কারণ লাশ তো তিনি আগে অনেক কেটেছেন। কই, আগে তো এরকমটা হয়নি, একদম স্বাভাবিক ছিল সবকিছু। বিছানা থেকে উঠে তিনি পানি খেয়ে আবার শুয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে তার ঘুম চলে আসে। হঠাৎ ধরাম একটা আওয়াজে তার ঘুম আবারও ভেঙে যায়। তিনি দেখতে পান বট গাছের মতো একটা অবয়ব, মাথায় অনেক চুল। চুলগুলো ছিল পেঁচানো আর অনেক লম্বা। এটা দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সকালে তিনি উঠে ভাবছিলেন গত রাতের কথা। কিছুতেই তিনি বুঝতে পারছিলেন না। তিনি ঠিক করেন যে যেহেতু বুঝতে পারছি না যে কেন এই ঘটনাগুলো ঘটছে, তিনি একটা ভালো হুজুর দেখাবেন। তাই তিনি বিকেলে বাসায় ফিরে, মানে হসপিটালে গিয়েছিলেন, মর্গ থেকে বাসায় ফিরে তিনি হুজুরের কাছে যান। হুজুর তাকে পানি পড়া দেন এবং নিয়মিত নামাজ পড়তে বলেন। এরপর নাসির ভাই বেশ কিছুদিন ভালোই ছিলেন। তবে ঘটনাটি আবারও ঘটে বেশ কিছুদিন পরে। একটা বাস অ্যাক্সিডেন্টে 3 জন লোক মারা গিয়েছিল। তাই তাকেই সব লাশ কাটতে হবে, কারণ অন্য ডোমগুলো ছিল না, কোনো কারণে তারা ছুটিতে গিয়েছিল। তিনি বাসা থেকে খেয়ে সন্ধ্যাবেলা বের হন। এক এক করে প্রায় সবগুলো লাশ তিনি কেটে ফেলেন। বাকি ছিল শুধু একটি লাশ। তিনি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার লাশ কাটতে যান। হঠাৎ পেছন থেকে কিছু একটা পড়ার আওয়াজ পান। পেছনে তাকাতেই তিনি দেখতে পান অনেকগুলো অবয়ব একই সাথে মেঝেতে শুয়ে আছে। ঠিক অ্যাক্সিডেন্ট হবার পর মৃত মানুষগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে থাকে, ঠিক সেভাবে। আর কিছু অবয়ব উল্টো হয়ে দেয়ালের সাথে ঝুলে আছে। এটা দেখে তিনি যেই না দৌড় দিতে যাবেন, তখনই ধরাম করে দরজাটি বন্ধ হয়ে যায়। কিছুতেই তিনি দরজা খুলতে পারছিলেন না। আর তিনি যেখানে লাশ কাটছিলেন সেই জায়গাটা আসলে একটু ভেতরের দিকে, বাইরের দিকে আর একটা দরজা রয়েছে, সেটা বন্ধ থাকে। কিন্তু উনি যেই রুমটাতে থাকেন, মানে যেই রুমটাতে লাশ কাটেন, সেটা খোলা রাখেন, কারণ ওনার সহযোগীরা মাঝে মাঝেই তারা মূল দরজাটি খুলে ভেতরে ওই রুমটাতে ঢোকে। ওখানে কিন্তু স্বাভাবিক মানুষের, মানে যারা ওই হসপিটালের বাইরে, যারা স্বাভাবিকভাবে হসপিটালে আসেন, তাদের কিন্তু এখানে ঢোকার কোনো এখতিয়ার নেই। তো যাই হোক, তিনি কিছুতেই ওই দরজাটি খুলতে পারছিলেন না। সামনের দিকে তাকাতেই তিনি দেখেন সবগুলো লাশ একসাথে উঠে বসেছে। এসব দেখে তিনি জ্ঞান হারাতে হারাতে শুনতে পান সেই ডাক, নাসির, ও নাসির, নাসির। এভাবে তিনি ডাক শুনেছিলেন, কিন্তু উনি অজ্ঞান হতে হতে শুনেছিলেন। তার জ্ঞান ফিরে ওই হসপিটালেরই একজন স্টাফের ডাকে। ওই সময় নাসির ভাই উঠে দাঁড়াতে পারছিলেন না। সেই স্টাফ তাকে ধরে বাইরে নিয়ে গিয়ে বসায়। একটু স্বাভাবিক হওয়ার পর তার মনে পড়ে বাকি একটা লাশের কথা। তিনি তাড়াতাড়ি সেই একটা লাশ কাটার জন্য লাশ কাটা ঘরে ঢোকেন। তিনি দেখতে পান সেই বাকি লাশটাও কাটা হয়ে গেছে। তিনি খুবই অবাক হন, সবাইকে জিজ্ঞেস করতে থাকেন যে কি ব্যাপার, অন্য কেউ কি লাশটি কেটেছে? কিন্তু সবাই বলে, না তো, অন্য কেউ তো আসেনি, আপনিই তো লাশ কেটেছেন এই 3টা। নাসির ভাই কিছুর সাথেই মেলাতে পারছিলেন না কি ঘটলো ঘটনাটি। আমি তো এই লাশটি কাটা শুরু করেছিলাম, কেবল লাশ কাটলাম কখন এটার? কেন যে তার সাথে সব ঘটনা ঘটছে তিনি কিছুই বুঝতে পারছিলেন না। বাসায় গিয়ে তিনি একটানা 1 সপ্তাহ অসুস্থ থাকেন। সুস্থ হয়ে তিনি আবারও তার কাজে ফিরে যান। একদিন রাতে আসার সময় তিনি দেখেন অনেকগুলো বাচ্চা রাস্তার একপাশে খেলছে। এটা দেখে নাসির ভাইয়ের বেশ অদ্ভুত লাগে যে এত রাতের বেলা এরা কারা। চোখের পলকে পরক্ষণে তিনি দেখেন সব বাচ্চাগুলো তার চারপাশে গোল হয়ে ঘুরছে আর বিড়বিড় করে কি যেন বলছে, কিন্তু নাসির ভাই তাদের ভাষা কিছুতেই বুঝতে পারছিলেন না। এবার তিনি চোখ বন্ধ করে লাগান এক দৌড়ে তিনি কাছাকাছি থাকা একটি মসজিদের ভেতরে পৌঁছে যান। মসজিদের দরজাটা আসলে খোলা ছিল, উপরে শেকল আটকানো ছিল না। আর মফস্বল এরিয়া বা গ্রাম এরিয়ার মসজিদ তো স্বাভাবিকভাবেই ওই সময়ে
তালা দেয়া থাকতো না, এখন যেভাবে সবসময় তালা দেয়া থাকে। তো তিনি মসজিদের ভিতরে পৌঁছে যান। চারদিকে তখন স্তব্ধ, কোথাও কোনো শব্দ নেই। নাসির ভাই ঠিক করেন এখান থেকে আজ আর বের হবেন না। তিনি মসজিদের ভেতরেই শুয়ে পড়েন। রাতে তার ঘুম ভাঙে গুনগুন শব্দে। চোখ খুলে দেখেন যে অনেকগুলো অবয়ব মসজিদের ভেতরে ঢুকে সালাত আদায় করছে। তিনি চুপ করে দেখছিলেন। একসময় সালাত শেষ হলে সেখান থেকে একজন তার দিকে এগিয়ে আসেন আর বলেন, নাসির, তুমি খুবই ভালো একজন মানুষ। বিগত কয়েকদিন ধরে তোমার সাথে যা যা ঘটছে আমরা সবই জানি। এই বলে ওই নাসির ভাইয়ের সাথে যা যা ঘটেছে সবকিছু ওই লোকটি বলতে থাকেন। তো নাসির ভাই বুঝতে পারছিলেন যে এই লোক এত কিছু জানলো কিভাবে, তাকে তো আমি চিনি না, আর এমন কিছু কথা বলছে যা অন্য কারো জানার কথাও নয়। পরে সেই লোকটি বলেন, এসব ঘটনার সূত্রপাত ঘটে নাসির ভাইয়ের দাদার সময় থেকেই নাকি। নাসির ভাইয়ের দাদা বেশ কিছু জিনকে বশীভূত করে রেখেছিলেন। তার মধ্যে কয়েকটা খারাপ জিনও ছিল। খারাপ জিনগুলো তার কথা শুনতে চাইতো না। তাই এর মধ্যে কয়েকজনকে তার দাদা বোতলে বন্দি করে সেই লাশ কাটা ঘরের বাইরে এক কোনায় পুঁতে রেখেছিলেন। কিন্তু লাশ কাটা ঘরটি পরবর্তীতে ভেঙে বড় করার সময় সেই জিনগুলো ছাড়া পেয়ে যায়। কারণ হচ্ছে ওই ঘরগুলো যখন বড় করার জন্য বিভিন্ন জায়গায় খনন করা হচ্ছিল, ওই কোদালের বা কুড়োলের কোনো কোপে ওই বোতলগুলো ভেঙে যায়, যার কারণে তারা মুক্ত হয়ে যায়। কিন্তু ওই সময় নাসির ভাইয়ের দাদা কিন্তু আর জীবিত ছিলেন না। ওই সময় কাজ করতো নাসির ভাইয়ের বাবা। এই কারণে সেই খারাপ জিনগুলো তার বাবাকে নির্মমভাবে হত্যা করেছিল। আর নাসির ভাই যখন সেই লাশ কাটা ঘরে কাজ শুরু করেন তখন খারাপ জিনগুলো তার পিছনে লাগে। নাসির ভাই এক মনে ঘটনাগুলো শুনছিলেন আর তার বাবার জন্য চোখের জল ফেলছিলেন। চোখ মুছে তিনি সামনের দিকে তাকাতেই দেখতে পান আর কোথাও কিছুই দেখা যাচ্ছে না। মসজিদের ভেতর তিনি শুধুই একা। এত সবকিছু ভাবতে ভাবতে মুয়াজ্জিন সাহেব মসজিদে এসে পড়েন ফজরের আজান দেওয়ার জন্য। পরে নাসির সাহেব মানে নাসির ভাই বাসায় এসে ঘুমিয়ে পড়েন আর স্বপ্ন দেখেন মসজিদে তার সাথে কথা বলা সেই লোকটিকে। তিনি স্পষ্ট দেখেন সেই লোকটি বলছে, আমরাও তোমার দাদার পালিত জিন ছিলাম, আর তোমাকে সবকিছু জানানোর জন্য বাচ্চাদের বেশ ধরে তোমাকে মসজিদের দিকে নিয়ে আসি। তিনি স্বপ্নে আরো দেখেন সেই লোকটা বলছে, আমরা তোমার কোনো ক্ষতি হতে দেব না, তুমি এখন থেকে নির্ভয়ে তোমার কাজ করতে পারো। সত্যি সত্যি এরপর নাসির ভাইয়ের সাথে তেমন কোনো কিছু ঘটেনি। এরপরও তিনি অনেকদিন এই পেশায় জড়িত ছিলেন। তিনি এখনো বেঁচে আছেন। তার বাড়ি মানিকগঞ্জ জেলাতেই। তার গ্রামের নাম রমনপুর। তো এটি ছিল ঘটনা। ঘটনাটি আমাদেরকে আলোবাইদ খান নাবিদ ভাই পাঠিয়েছেন। চমৎকার একটি ঘটনা। আশা করছি প্রিয় লিসেনার্স ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, কারণ এটি একই সাথে মর্গ, লাশ, ডোম সবকিছু সংমিশ্রণ রয়েছে এই ঘটনাটিতে। আজকের ঘটনাটি আমার বাসা কেন্দ্রিক নয়। আমার একটি অদ্ভুত শখ আছে। আমার গভীর রাতের লং ড্রাইভে যেতে খুব ভালো লাগে, কিংবা জঙ্গলে হরিণ দেখতে। রাতের গভীর আধারে ঘন জঙ্গলে হরিণের দুটি চোখ জ্বলজ্বল করে, দেখতে বেশ ভালো লাগে। আর সামার সিজনে অন্য সিটির কোনো লেকে চলে যাই কয়েকটি ফ্যামিলি নিয়ে। আবার ওই দিন সারাদিন ঘোরাফেরা, বারবিকিউ করে রাতে আবার বাসায় ফেরত আসি। যেতে 4 ঘন্টা, আসতে 4 ঘন্টা লাগে। যাওয়ার সময় তো ঠিক আছে, দিনের আলো থাকে, বাট ফেরত আসার সময় গভীর রাত হয়ে যায়। আমার বেশ ভালোই লাগে। দিনের বেলায় যতটা না সুন্দর থাকে এই হাইওয়েটি, কিন্তু রাতের বেলা অন্যরকম। এই হাইওয়ের রাস্তা এবং দুই পাশে ঘন জঙ্গল কিংবা ফসলের মাঠ, এগুলো দিনের বেলা দারুণ লাগে, কিন্তু রাতের বেলা যতটা না ভালো লাগে ততটাই ভয়ঙ্কর মনে হয়। আর বিপজ্জনকও হয়ে ওঠে সেই রাস্তা। হাইওয়ের রাস্তাতে সাইন থাকে যে বন্য প্রাণী আছে জঙ্গলে, রাস্তাতে যে কোনো সময় চলে আসতে পারে। একটি নির্দিষ্ট মাইলেজ দেয়া থাকে, যেমন ধরুন গাড়ি 90 কিলোমিটারে চালাতে হবে। হাইওয়ে রোডের দুপাশে
ঘন জঙ্গল, ক্রিসমাস ট্রি, ম্যাপল ট্রি, আর নাম না জানা অনেক গাছ। বাট এই জঙ্গলে কোনো মানুষের যাওয়া একেবারেই নিষিদ্ধ। এখানে একবার ঢুকে পথ চিনে মেইন রোড পর্যন্ত আসা খুবই কষ্টসাধ্য বিষয়। আর এই জঙ্গলের হরিণ, পান্ডা, ব্ল্যাক বিয়ার, হোয়াইট বিয়ার, খরগোশ, সজারু আরো অনেক বন্য প্রাণী আছে। যাই হোক, চলে যাই মূল ঘটনাতে। আর আমরা যেই লেকটাতে যাই সেই লেকের ছদ্ম নাম দিলাম ক্রিস্টোফার লেক। প্রতি সামারের মতো এই বছরের সামার সিজনও আমরা 4টি ফ্যামিলি যারা আমাদের ফ্রেন্ডস তাদের নিয়ে যাই ক্রিস্টোফার লেকে। সারাদিন ঘোরাফেরা, বারবিকিউ, লেকে গোসল করা, খাওয়া দাওয়া আরো অনেক মজা করে যখন সূর্য মামা ক্লান্ত হয়, লাল আভা ছড়িয়ে ঢলে পড়ে পশ্চিম আকাশে আর নেমে আসে সন্ধ্যা, তখন আমরা সব কিছু প্যাক করে আবার রওনা দিই বাড়ি ফেরার উদ্দেশ্যে। 4টি গাড়ি পরপর এক লাইনে একসাথে চলতে শুরু করে। এর মধ্যে নেমে আসে সেই রাতের ঘন কালো আধার। অন্ধকার ভেদ করে হাইওয়ে রাস্তা দিয়ে ছুটে চলেছে 4টি গাড়ি। রাস্তায় কোনো রোড লাইটস নেই। রাস্তার দুই পাশে ঘন কালো অন্ধকার জঙ্গল। আমাদের সামনে আমাদেরই আর এক সঙ্গী পরিবার, সাকিব ভাইয়ের গাড়ি। আমার গাড়িতে আমার স্বামী এবং সন্তানরা ছিল। সাকিব ভাই হঠাৎ ফোন দিয়ে বলে আমার স্বামীকে, ভাই আমি একটি হরিণ চাপা দিয়েছি। হঠাৎ সামনে চলে এসে আমার গাড়ি। তখন আমরা বলি, কই না তো, আমরা তো কিছু দেখলাম না। তারপর পেছনে থাকা অন্য 2 ভাইকে কল দিলাম, তারাও একই কথা বলে যে তারাও কিছু দেখেনি। তারপর সবাই ফোনে কথা বলে গাড়িগুলো সাইড করে গাড়ি থামিয়ে চেক করি। অদ্ভুত ব্যাপার হলো, গাড়িতে কোনো চিহ্ন নাই, কোনো ব্লাডও নাই, কিচ্ছু না। আমরা বললাম, ভাই এটা আপনার মনের ভুল। কিন্তু সাকিব ভাই বলে সে এবং তার ওয়াইফ দুজনই দেখে যে একটি হরিণ তাদের গাড়ির নিচে চাপা পড়েছে এবং গাড়িতে রক্ত ছিটে আছে সামনের গ্লাসে, কিন্তু আমরা কিন্তু কিচ্ছু দেখি না। আমরা চেক করলাম লাইট জ্বালিয়ে, কিন্তু গ্লাসে কিন্তু কোনো রক্তই ছিল না। কিন্তু তারা নাকি রক্ত ছিটকে এসে যেই গ্লাসে পড়েছে এটা তারা দেখেছেন। যাই হোক, আমরা সবাই আবার চলতে শুরু করি। এবার আবার সাকিব ভাইয়ের ফোন আসে। এবার আমি রিসিভ করি। খুব ভয় আর উত্তেজনা নিয়ে বলে, সামনে কি কিছু দেখতে পাচ্ছেন আপনারা? আমি বললাম, না তো। তখন সাকিব ভাই বলে যে সবাই গ্রুপ কলে আসেন। তারপর আমরা সবাই 4টি গাড়িতে যারা ছিলাম সবাই গ্রুপ কলে আসি। তারপর সবাইকে বললেন, কেউ কি কিছু দেখতে পাচ্ছে? সবাই বলে, না তো। কি দেখার কথা বলছেন ভাই? সাকিব ভাই কিছুই বলে না। সাকিব ভাই আমাদের সামনে আসতে বলে, যেন কোনো একটি গাড়ি ওনার গাড়ির সামনে চলে আসে, কারণ ওনার গাড়ি সবার সামনে ছিল। আমরা বুঝতে পারি ওনারা কোনো কারণে ভয় পাচ্ছে, তাই আমরা সামনে যাই আর দেখি একটি খুবই ভয়ানক দৃশ্য। গাড়ির সামনে দেখি সাদা একটি মেয়ে বললে ভুল হবে, একটি মেয়ে অবয়ব। মেয়েদের একটি লম্বা আলখেল্লা টাইপের কিছু একটা পরা, চুল দিয়ে মুখমণ্ডল ঢাকা, সামনের দিকে ফেরা না পেছনের দিকে ফেরা বোঝা যাচ্ছে না, লম্বা চুলের কারণে। মেয়ে অবয়ব ভেসে ভেসে হাওয়াতে চলছে, যেমনটা আমরা অনেক সময় ইংলিশ হরর মুভিতে দেখি, তেমন আর কি। প্রথমে আমরা ভয় পাই না, বরং ভালো করে দেখার চেষ্টা করি জিনিসটা কি। পরে যখন বুঝতে পারি এটা নর্মাল কিছু না, তখন বেশ ভয় পাই। এবং ওই অশরীরীটা প্রথম গাড়িটার সামনে ভেসে ভেসে চলছে। আমাদের 4টা গাড়ির মধ্যে
এবং আমাদের মধ্যে কেউ আর সামনে আসার সাহস পায় না, তাই আমরাই সামনে থাকি বাধ্য হয়ে। এভাবে চলতে থাকি। কিছু দূর যাওয়ার পর একসাথে সবার গাড়িতে অদ্ভুত একটি শব্দ শুরু হয়, কোনো কারণ ছাড়াই ভয়ানক একটি শব্দ, চি চি শব্দ। অনেক সময় আমাদের কানে যদি তালা লেগে যায় বা ঝিঝি লেগে যায়, যেমনটা শুনি ঠিক তেমন শব্দ, এতটা শব্দ যে আমাদের মাথা ধরে যায়। বাট আমরা সবাই বেশ বুঝতে পারি যে আমরা একটি বিপদে পড়ে গেছি। আল্লাহর নামে চলতে থাকি। এক পর্যায়ে টের পাই রাস্তার দুই পাশের জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত বড় অসংখ্য চোখ জ্বলে আছে। আমাদের গাড়ির মাইলেজ ছিল 140 কিলোমিটার পার আওয়ার। তার সাথে তাল মিলিয়ে ভেসে চলছে সেই অশরীরীটি। আর কেমন যেন একটা গুমট ভাব ফিল করছিলাম গাড়ির ভেতরটার মধ্যে। হয়তো লিখে বোঝা যাবে না বা বোঝানো সম্ভব নয়। পথ যেন সেই রাতে শেষই হচ্ছিল না। এভাবে করে যখন আমরা শহরের ভেতর ঢুকে পড়ি, তখন সবকিছু স্বাভাবিক হয়ে যায়। রোড লাইটের আলোতে আর সেই অশরীরীটিকে আর দেখা যায় না। মনে হলো যেন জাস্ট ভ্যানিশ হয়ে গেল বাতাসে, আর আমরাও হাঁপ ছেড়ে বাঁচলাম। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম ওই হাইওয়ে রাস্তাটি ভালো না, হন্টেড। দুই পাশে ঘন জঙ্গল আর ভেতরে কিছু কানাডিয়ান আদিবাসী বাস করে, যারা মূলত ব্ল্যাক ম্যাজিক করে অনেক অনেক বছর ধরে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওই হাইওয়ে রোড দিয়ে আমরা অনেকবার আসা যাওয়া করেছি, কিন্তু কখনো হন্টেড কিছু ফিল করিনি। এইবার প্রথম এমন কিছু এক্সপিরিয়েন্স করলাম। আর আমরা বেশি মানুষ ছিলাম বিধায় হয়তো আল্লাহ তাআলার অশেষ রহমতে তেমন কোনো ক্ষতি হয়নি ওই যাত্রায়। আর আমি এখানে এসে শুনেছি কানাডিয়ান আদিবাসীরা যুগ যুগ ধরে ব্ল্যাক ম্যাজিক করে আসছে, এখনো করে। কেন করে, কি জন্য করে জানি না। তাই এই ছিল আমার এবারের ঘটে যাওয়া ঘটনাটি রিসেন্টলি 2022 সালে ঘটে যাওয়া। জানি তেমন ভয়ের না, তবে আমরা বেশ ভয় পেয়েছিলাম। এটি ছিল ঘটনা। ধন্যবাদ রাখি আক্তার আপু। আসলে তেমন ভয়ের না এটি বলা যাবে না, কারণ আমার কাছে খুবই ভয় লেগেছে। আর এই ধরনের ভয়ের ঘটনা যারা ফিল করে, যারা এক্সপেরিয়েন্সড হয়েছেন, তাদের কাছেই আসলে এটা রিয়েল ফিলিংটা পাওয়া যাবে, সেটা কতটা ভয়ঙ্কর ছিল। আর ওই ধরনের ঘন ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে গাড়ি চালালে এমনিতেই অনেক ভয়ানক পিশাচ টাইপের জিনগুলো মানুষের দৃষ্টি বিভ্রম করে দেয়, এবং এটা হতেই পারে। এবং অনেক ক্ষেত্রে এটা হয়, মরুভূমির মধ্যে হয়, ঘন জঙ্গলের ক্ষেত্রে এটা হয়, আবার নির্জন হাইওয়েতে চললেও এটা হতে পারে। আর ঘটনাটি 2017 সালের দিকে রিফা আপুর সাথে ঘটেছিল। তিনি তখন রাজশাহীর কোনো এক কোচিং সেন্টারে শিক্ষকতার পেশায় নিযুক্ত ছিলেন। তো কোচিং সেন্টারে তাকে প্রতিদিন দুপুর 1টার দিকে যেতে হতো। বিভিন্ন ক্লাস নিয়ে তাকে রাত 8টার দিকে বাসায় ফিরতে হতো। প্রতিদিন তিনি এভাবে যেতেন আর আসতেন, কোনো সমস্যা হতো না। তার বাসা থেকে ওই কোচিং সেন্টারের দূরত্ব ছিল 7 থেকে 8 কিলোমিটার। তিনি অটোতেই যাতায়াত করতেন। তার বাসা থেকে কিছুটা পথ হেঁটে গিয়ে অটোতে উঠতে হতো, কারণ ওনার বাসাতে যাওয়ার জন্য যেই ছোট একটি রাস্তা ছিল বা গলি ছিল, এটাতে কোনো রিক্সাও ঢুকতে পারতো না, অটো ঢুকতে পারতো না, যার কারণে কিছুটা পথ ওনাকে হেঁটে আসতে হতো। তো যাই হোক, মোটামুটি 4-5 মিনিট হাঁটতে হতো, খুব যে বেশি হাঁটতে হতো তা নয়। তারপরে ওনার বাসা পড়তো। তো ঘটনাটি সূত্রপাত যখন ঘটে তখন হচ্ছে নভেম্বর বা ডিসেম্বর মাস এমন চলছিল, মানে শীতকাল। তো সেদিন যেটা হয় সেটা হলো কোচিং সেন্টার একটা মডেল টেস্ট চলছিল, যেটার সময় ছিল সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। তিনি আবার ওই পরীক্ষার হলের ডিউটি শেষ করে ওই পরীক্ষার খাতা দেখতে বসেন। খুব বেশি খাতা ছিল না। তিনি চিন্তা করে খাতাগুলো আজকেই দেখে যাই, তাহলে জিনিসটা ভালো হবে। এই পরীক্ষার খাতা উনি দেখতে দেখতে রাত প্রায় 9:30 বেজে যায়। চিন্তা করেন যে অনেক রাত হয়ে গেছে, ওনার বাসা থেকেও বারবার ফোন করছিল ফোনে। তিনি দ্রুত কাজ শেষে
বাড়ির দিকে রওনা দেন। তো স্বাভাবিকভাবেই তিনি অটোতে কিছুটা পথ যান, যাওয়ার পর যেখানে অটো থেকে নামার দরকার সেখানে নেমে যান এবং তারপর হাঁটতে হাঁটতে বাসার দিকে আসতে থাকেন। তো উনি যখন আসছিলেন তখন উনি হঠাৎ একটি জিনিস দেখতে পান, একটু অন্ধকারে দেখতে পান। যদিও ওই রাস্তায় ইলেকট্রিক খুঁটি ছিল, মানে ওই যে ওনার যে পায়ে হাঁটা পথ সেখানে ইলেকট্রিক খুঁটি থাকলেও ওখানকার লাইটগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তবে আবছা আলোতে দেখা যেত, মানে আশেপাশে যে ঘর বাড়িগুলো রয়েছে সেখানকার বারান্দার লাইট তো আছে, এই আলোতে মোটামুটি হেঁটে আসা যেত আর কি। তো উনি ওরকম একটি আলোতে দেখতে পান যে পাশে একটি দেয়াল রয়েছে, সেই দেয়ালে যে মানে উপরে যে প্রাচীর আর কি, ওই প্রাচীর টপকিয়ে বানরের মতো কিছু একটা, মানে বড় সড়ো বানরের মতো কিছু একটা সেটি রাস্তায় চলে আসে এবং রাস্তায় আসার পর সে রাস্তা পার হতে থাকে। উনি কিন্তু 10 হাত দূর থেকে এটা দেখছেন। তো উনি চিন্তা করেন যে এটা একটা বানর হবে, দেখি একটা ইট মারি, ও যদি আমার দিকে আবার আক্রমণ করতে আসে। সে কি করে, রাস্তা থেকে একটা ইটের টুকরো তুলে নেয়। তো ওটা নিয়ে তিনি সামনে আগাবেন কি আগাবেন না সেটা ভাবছেন। তো উনি দাঁড়িয়ে আছেন। তো চিন্তা করেন যে যাই হোক, ওটা তো ওর মতো চলে যাচ্ছে, আমিও চলে যাই, কারণ রাতের বেলা একা একজন মহিলা মানুষ সেখানে দাঁড়িয়ে থাকাও ঠিক হবে না বেশিক্ষণ। তো উনি ওনার মতো করে যাচ্ছেন, কিন্তু দেখছেন যে ওই জিনিসটা খুব আস্তে আস্তে যাচ্ছে। তো উনি ওইটার কাছাকাছি চলে গিয়েছেন। তো কাছাকাছি যাওয়ার পর তিনি দেখতে পান, মানে মোটামুটি সাইড থেকে, যে এই জিনিসটা বানরের মতোই লোমশ, তার লেজ রয়েছে, কিন্তু মুখটা মানুষের মতো কুচকুচে কালো। এটা হনুমান না, হনুমানের মুখ যেমন কালো থাকে, এটা হনুমান না, বানরের মতোই মুখটা কুচকুচে কালো, সারা শরীরের লোম। আর আরেকটি অদ্ভুত ব্যাপার হলো, এই অবয়বটার ঠোঁট ছিল বেশ বড়, মানে পাখির মতো। পাখির ঠোঁট যেমন লম্বা থাকে ঠিক অনেকটা এমনই ছিল, কিন্তু পাখির ঠোঁটের মতো চোখা ছিল না, একটু চ্যাপ্টা ছিল আর কি। তিনি যখন এই বিষয়টি দেখেন তখন চিন্তা করে, এটা ভয়ানক কোনো প্রাণী হবে রে, আমাকে তো আক্রমণ করে বসতে পারে, একে একটু ভয় দেখাই। এই কারণে তার হাতে যে ইটের টুকরোটা ছিল সেটা ওই প্রাণীটির গায়ে ছুঁড়ে মারেন, আর সেটি গিয়ে ওই জিনিসটার হাতে গিয়ে লাগে। যখনই লাগে ওই জিনিসটি বাচ্চাদের মতো উহ আহ করে মানে চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকে। যেমন বাচ্চাদেরকে কেউ যদি আঘাত করে তখন তারা যেভাবে শব্দ করে, যেভাবে আর্তনাদ করে, ঠিক সেভাবে ওই জিনিসটি মানুষের মতো করে আওয়াজ করে, এবং করার পর সে আবারও যেদিক দিয়ে এসেছিল দেয়াল টপকিয়ে সেদিক দিয়ে চলে যায়। তিনি বেশ ভয় পান যে এই ধরনের জন্তু এরা মানুষের মতো করে এরকম শব্দ করে কিভাবে, একদম বাচ্চাদের মতো। তিনি ভয় পান, অবাক হন। যাই হোক, তিনি বাসায় চলে আসেন। তার তো বাসার কাছেই ছিল, মানে একদম কাছাকাছি চলে এসেছিলেন। তো তারপরে উনি ভাবেন যে এটা হয়তো বানরই হবে, কারণ এই টাইপের বানর হতে পারে কখনো। তারপর আবার ভাবেন যে এই এলাকায় তো আসলে বানর আসার কথা নয়, আসতেও পারে কোনো কারণে। ওই রাতে তিনি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। তিনি দেখতে পান মানুষের মতো লম্বা, কিন্তু মুখটা বানরের মতো, হাতগুলো চিকন, বড় বড় নখ, আর সারা শরীরে যে মাংস লেগে রয়েছে মনে হচ্ছে সেই মাংসগুলো খুলে খুলে পড়ে যাবে, এমন একটা অবস্থা। আর তার ঠোঁটটা বেশ লম্বা। এমন একটি প্রাণী তার স্বপ্নে এসে বলছে, আজকে আমার ছেলে তোর সামনে দিয়ে চলে গেল, ও কি তোর কোনো ক্ষতি করেছিল? তোকে ভয় দেখিয়েছিল? ও তো ওর মতো চলে যাচ্ছিল, তোকে তো সে কিছুই বলেনি। তুই কেন ওর গায়ে আঘাত করলি? ও তো একটা বাচ্চা, আর তুই আঘাত করেছিস এই কারণে ওর হাতটা নষ্ট হয়ে গেছে, ও খুব কষ্ট পেয়েছে। তুই অকারণে এই কাজটি করলি, এটার কোনো প্রয়োজন ছিল না। ও যদি তোকে ভয় দেখাতো তাহলে তুই বলতে পারতি যে তুই ভয় পেয়েছিস এই জন্য তুই এই কাজটি করেছিস, কিন্তু এই কাজটি তুই কেন করলি, এর শাস্তি তুই পাবি। এই বলে স্বপ্নের মধ্যে সে চলে যায়। সকালবেলা তিনি তার মাকে স্বপ্নের কথা বললে তখন তার মা বলে, এটা কিছু না, এটা নিয়ে কোনো ভাবাভাবি করার দরকার নেই, দুশ্চিন্তাও করার দরকার নেই। কিন্তু তবুও তিনি এবং তার মা বিকেলের দিকে একজন হুজুরের কাছে যান। হুজুরের কাছ থেকে তিনি ঝাড়ফুঁক নিয়ে আসেন, কিন্তু
তারা ভেবেছিল এটাই হয়তোবা শেষ, আর কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা কিন্তু সামনে আরো রয়েছে প্রিয় লিসেনার্স। তিনি একদিন দুপুরে রুমে একা একা বসেছিলেন। তাদের বাসা ছিল একতলা। তো জানালা দিয়ে বাইরে হঠাৎ তার একদিকে চোখ পড়ে। তিনি দেখতে পান চাদর দিয়ে মুখ ঢাকা একটা লোক তার জানালা থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। প্রথমে তিনি ভাবেন যে এটা কি চোর নাকি, মুখটা তো ভালো করে দেখা যাচ্ছিল না। কিন্তু যখন একটু ভালো করে খেয়াল করেন তিনি দেখতে পান লোকটার হাতগুলো অনেক চিকন। এমন চিকন হাত আসলে সচরাচর দেখা যায় না বা কোনো মানুষের হয় না, অনেক রোগা মানুষেরও সহজে হয় না। কিন্তু এই চিকন হাত এবং তার পুরো শরীর মনে হচ্ছে লোম দিয়ে ভরা। যদিও তিনি সেটার মুখ ভালো করে দেখতে পাননি, তবুও স্বপ্নের মধ্যে দেখা ওই অবয়বটির সাথে একটি মিল খুঁজে পান। তিনি তখন জোরে চিৎকার করে তার মাকে ডাকেন। তার মা তখনই চলে আসে, কাছাকাছি ছিল। তার মাও দেখতে পান একটি মানুষের মতো চাদর দিয়ে ঢাকা মনে হচ্ছে কোন একটা প্রাণী হাওয়ায় দুলতে দুলতে ছোট একটা গাছের কাছে গিয়ে মিলিয়ে গেল। তো যাই হোক, এইভাবে ছোটখাটো ঘটনা তার সাথে ঘটা শুরু হয়। তো এক রাতে যে ব্যাপারটি ঘটে সেটি হলো, এই দিফা আপু তার বান্ধবীর বাসায় তার দাওয়াত ছিল। সেই দাওয়াত শেষ করে তিনি আসছিলেন। তখন রাত প্রায় 10টা বেজে যায়। ওনার সাথে কেউ ছিল না, এগিয়ে দেওয়ার মতো কেউ ছিল না। সচরাচর সবসময় আসা যাওয়া করতেন, কোনো ধরনের কোনো সমস্যা হতো না, এই জন্য তার সাথে মানুষ খুব কম থাকতো আর কি। তো তিনি একটি রিক্সা করে সেই রাস্তায় কাছে চলে আসেন যেখান থেকে নেমে হেঁটে আসতে হয়। তো একা একা হেঁটে আসছেন। কিছুক্ষণ হাঁটার পর তার মনে হলো পিছু পিছু কেউ হাঁটছে। তিনি হঠাৎ করে পিছনে ঘুরে তাকান। তিনি যেটা দেখতে পান তিনি সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন সেই অশরীরী বলা ভুল হবে, সেই অবয়বটি তার পেছনে দাঁড়িয়ে আছে। তিনি তার হাতে থাকা মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোতে দেখতে পান এই জিনিসটি এখন আর ওই চাদরে ঢাকা নেই। এটি চাদর ছাড়াই স্পষ্টভাবে তার রূপ প্রকাশ করেছে। সেই অবয়বটির মুখ কালো বানরের ন্যায়, ঠোঁটগুলো লম্বা চ্যাপ্টা, পাগুলো ঘোড়ার মতো, হাতগুলো এত চিকন যে ভাবাই যায় না, এবং পুরো শরীর বেশ লোমে ভরা। আরেকটি বিষয় তিনি দেখতে পান, সেটা হলো ওই অবয়বটি একটি লম্বা লাঠির উপর ভর করে দাঁড়িয়ে আছে। যখনই তিনি এটা দেখেন উনি ভয়ে নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেন। সেই অবয়বটি তাকে বলতে শুরু করে, অনেকদিন ধরে তোর পিছে পড়েছিলাম রে, আজকে তোকে পেয়ে গেছি। তখন এই দিফা আপু তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তবে জ্ঞান হারানোর আগে তিনি যতটুকু দেখেছিলেন এবং তার যতটুকু মনে আছে সেটুকু তিনি বলতে পারেন। তিনি জ্ঞান হারাতে হারাতে উনি দেখতে থাকেন ওই অবয়বটি তার হাতে থাকা লাঠি নিয়ে তার দিকে এগিয়ে আসছে এবং তাকে মারার জন্য প্রস্তুত হচ্ছে। ওনার দেরি হচ্ছিল দেখে ওনার বাসার লোকজন বাইরে বের হয়ে আসে যে এগিয়ে দেখি কি অবস্থা, কারণ ওনার ফোনে ওনাকে পাওয়া যাচ্ছিল না। এই জন্য তাদের চিন্তার উদ্রেক হয়। ওদিকে তার বান্ধবীর বাড়িতে ফোন দেয়, তার বান্ধবী বলে সে তো অনেকক্ষণ আগে চলে গেছে, তাহলে এতক্ষণ আসছে না কেন। এই জন্য তার বাড়ির লোকজন এগিয়ে আসে। এগিয়ে এসেই তার বাড়ির কাছাকাছি তার মেয়েকে তারা উদ্ধার করে, যে সে পড়ে আছে এখান থেকে উদ্ধার করে অচেতন অবস্থায়। কিন্তু সকালে তার যখন জ্ঞান ফিরে আসে তখন হাতের ব্যথায় চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখন কিন্তু তার আত্মীয় স্বজনরা বুঝতে পারেনি যে আসলে তার কি হয়েছিল। তো হসপিটালে নিয়ে যাওয়া হলে ডাক্তার বলেন তার ডান হাতের কবজির উপরের অংশ খুব খারাপভাবে ভেঙে গেছে। দীর্ঘ 2 মাস তার চিকিৎসা করা হয়, হাতের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। এরপর তিনি আস্তে আস্তে স্বাভাবিক হন। যদিও বা এরপর ওই অবয়বটি স্বপ্নে বা বাস্তবে কখনোই আসেনি। এরপরে এই রিলেটেড ঘটনাও তার সাথে আর ঘটেনি। এভাবেই হয়তো সেই অবয়বটি তার সন্তানের হাতে ঢিল মারার প্রতিশোধ নিয়েছে। আর এটি ছিল ঘটনা।